আগে শুনুন, শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেওয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ, এমন প্রতিপাদ্য নিয়ে আজ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি পালনের আগের দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মাদকদ্রব্য ইয়াবার লাগাম টেনে ধরতে এর সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করতে যাচ্ছে সরকার। সরকার সীমান্ত দিয়ে ইয়াবা নিয়ন্ত্রণে টহল বাড়ানোর কথা বলছে। মাছ ধরার নামে নাফ নদী দিয়ে ইয়াবা ঢোকা বন্ধ করতে 6 মাসের জন্য ওই নদীতে মাছ ধরাও বন্ধ করার কথা বলছে সরকার। এর পাশাপাশি সরকার ইয়াবা কেনা বেচা বন্ধে এরই মধ্যে জেলা উপজেলা পর্যায়ে কমিটিও গঠন করেছে। তবে তাতে যে তেমন কাজ হচ্ছে না তা বুঝতে অসুবিধা হয় না, কারণ এই বছরের প্রথম 4 মাসে এপ্রিল পর্যন্ত শুধু জব্দই করা হয়েছে প্রায় 1,65,00,000 পিস ইয়াবা। আর হেরোইন, গাঁজা ও ইনজেক্টিং ড্রাগ বা ইনজেকশন সিরিঞ্জের মাধ্যমে মাদক গ্রহণকারীর সংখ্যাও বেড়েছে গত বছরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শই তাঁর বক্তব্যে মাদক গ্রহণ বা জঙ্গিবাদে যাতে সন্তান জড়িয়ে না পড়ে সেজন্য অভিভাবকদের সন্তানের প্রতি বিশেষ খেয়াল রাখার পরামর্শ দেন। আইন করে বা শাস্তির ভয় দেখিয়ে মাদকের বিস্তার রোধ সারা দুনিয়াতেই কঠিন বলেই কি এবারের প্রতিপাদ্য শিশু ও যুবাদের কথা শোনার প্রতি মনোযোগী হতে বলা? কিন্তু মাদকের সহজলভ্যতা ঠেকানো না গেলে শুধু অভিভাবকের নজরদারিতে কাজ হবে কি? রাজনৈতিক প্রভাবশালীদের দিকেই যখন মাদক পাচার, কেনাবেচা এমনকি তৈরির অভিযোগের তীর, তখন কঠোর আইন ও নজরদারির প্রতিশ্রুতিতে কতটুকু ভরসা রাখা যায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, আসানিয়া মিশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ইকবাল মাসুদ এবং ক্রিয়া মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আফরোজা রহমান। স্বাগত আপনাদের তিনজনকে। মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে শুরু করি। যে এই যে শুনতে বলা, শিশু ও যুবাদের কথা শুনতে বলা এবং তার ফলে তারা নিরাপদ বেড়ে ওঠার মানে সেটাই হবে প্রথম পদক্ষেপ, এটা কি একটা মানে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণে আমরা সব সময় আসলে দণ্ড, বিশেষ অভিযান এগুলোর কথা শুনি, এটা একটা নতুন অ্যাপ্রোচ কিনা? এবং প্রধানমন্ত্রী আসলে গত কিছুদিন ধরে প্রায়শই এমন কথা বলছেন, এটি তো বোধহয় আন্তর্জাতিকভাবে নির্ধারিত প্রতিপাদ্য। এটি শুনতে নতুন মনে হলেও আসলে এটি নতুন বিষয় নয়। আসলে মাদকের যে সমস্যা আমাদের দেখতে হবে, তার 3টা মুখ রয়েছে, তিনমুখী একটা সেই সমস্যা। অনেকে বলেন যে মানে এটা সরবরাহ যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে মাদক মুক্ত করা যাবে। অনেকে বলেন যে না, চাহিদা যদি করা যায় তাহলে মাদক মুক্ত করা যাবে। আর চাহিদা বন্ধ করতে হলে যেটি দরকার, কেন মাদক মানুষ গ্রহণ করছে, মাদক গ্রহণের যে মনস্তাত্ত্বিক দিকগুলো রয়েছে, সামাজিক দিকগুলো রয়েছে, বা আমি বলবো যে পারিপার্শ্বিক যে বিষয়গুলো বিবেচনার, তার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ যখন নিজেকে বিচ্ছিন্ন বোধ করে, মানুষ যখন একটি দ্বীপের মতো আলাদা হয়ে যায়, তখন মানুষ অনেকটা বলা যায় মানসিক চাপের মধ্যে পড়েই মাদক গ্রহণ করে থাকে। তাই আজকের প্রতিবাদ্য বিষয়টি হয়েছে যে আমাদের যে সন্তানেরা, আমাদের শিশু যুবা, তাদের প্রতি কতটা মনোযোগী আমরা। আসলে কি বিচ্ছিন্নতা বোধ থেকেই এই ধরনের মাদক সমস্যা দেখা দিচ্ছে না? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে এবং সময়ের দাবির নিরিখেই নির্ধারিত হয়েছে আজকের প্রতিবাদ্য বিষয়টি। শুনতে হবে আমাদেরকে, আগে শুনুন। এবং এটি বলা হচ্ছে যে শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয় তাদের প্রতি মানে তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রাথমিক পদক্ষেপ, প্রথম পদক্ষেপ। তার মানে আমি যদি না শুনি তাহলে যে তার বিকৃত মানে বিকাশ যেটা, সেটা তো গোড়া থেকেই শুরু হচ্ছে। আর যদি প্রথম থেকেই শোনাশুনি শুরু হয়ে যায় তাহলে আমি বোধ করব কোন দিকে যাচ্ছে আমার সন্তান, কোন দিকে তার কি চাওয়া, তার স্বপ্ন কোথায়, স্বপ্নের বিঘ্নতা কিভাবে সৃষ্টি হচ্ছে, এগুলো যখন উপলব্ধিতে আনবো তখন প্রতিবিধান করা তো প্রত্যেক মা বাবাই চান, যতই বিচ্ছিন্ন হোক না কেন, কোনো মা বাবাই সন্তানের অমঙ্গল কামনা করেন না। তাই যখন এই কথাগুলো আমরা শুনবো, তাদের বিবেচনাকে নিজেদের বিবেচনায় পরিণত করব, তখন গোড়াতেই বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়, বিকৃতি আর প্রশ্রয় পায় না। অনেক শিশু যুবাকে আসলে তখন হয়তো বা মাদকের গ্রাস থেকে রক্ষা করা যাবে। ইকবাল মাসুদ, আসলে আমাদের সমাজ এই বিষয়টিতে কতটা মনোযোগী হচ্ছে? মানে আমরা কি এখনো সেই জায়গায় আছি যে আসলে ওর ছেলে বকে যাচ্ছে, ওর ছেলে খাবে, আমার ছেলে খাবে না, বা আমার মেয়ে খাবে না, মানে আমি কি ওই জায়গাটিতে আছি, নাকি আসলে সমাজে একরকমের সচেতনতা বাড়ছে, ছেলেমেয়েরা কথা বলতে পারছে বাবা মায়ের সঙ্গে যে কি কারণে তারা আসলে কোন পথে যাচ্ছে?
আপনি ঠিকই বলেছেন। আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, এই বিষয়টি এখনো পর্যন্ত প্রকাশ্যে আনার পক্ষে নয় অনেকে, আমাদের সামাজিকভাবেও এবং পারিবারিকভাবেও। যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হচ্ছে সে ছাড়া তার পাশের মানুষগুলো তাকে সাহায্যের হাত বাড়াচ্ছে না, অথবা পরিবার যখন ক্ষতিগ্রস্ত হচ্ছে তখন সে আইসোলেটেড হয়ে যাচ্ছে বা নিজেকে আইসোলেটেড করে রাখছে, কারণ লোকলজ্জার ভয়ে তারা প্রকাশ করতে চায় না যে আমার সন্তানটি বিপদগামী হচ্ছে। এবং আমাদের সমাজেরও একটা যে দায়িত্বটা আছে সেটা পুরোপুরিভাবেই তারা বাস্তবায়ন করে না। এই জন্য যে সমাজের যে একটা দায়বদ্ধতা আছে যে একজন বিপদগামী হলে বা বিপদগ্রস্ত হলে তাকে সহযোগিতা করা, তার প্রতি সহমর্মিতা দেখানো, সেই জায়গাটায় আসলে এখনো পর্যন্ত আমরা অন্য অসুখের ক্ষেত্রে যেভাবে আমরা দেখি মাদকের ক্ষেত্রে আমরা সেটা অপরাধ হিসাবে দেখি, এটা সামাজিক সমস্যা হিসাবে দেখা হয় এবং অপরাধ হিসাবে দেখা। কিন্তু এটা তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা একটা অসুস্থতা, এবং অসুস্থতা যদি হয়ে থাকে তাহলে তার প্রতি আমাদের সহানুভূতি থাকবে না কেন? এই যে সামাজিক দৃষ্টিভঙ্গিটা আসলে এটার সহায়ক না, যার কারণে কিন্তু সবাই বিচ্ছিন্নভাবে তার ছেলেকে ট্রিটমেন্ট দিতে চায় বা বিচ্ছিন্নভাবে রাখতে চায়, কারণ তারা মনে করে যে সমাজে জানলে তার অবস্থানটা হয়তো নিম্নমুখী হবে বা প্রশ্নের সম্মুখীন হতে হবে, অথবা আইন প্রয়োগকারী সংস্থা হয়তোবা তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে বা গ্রেপ্তার করতে পারে। এই জন্য তারা কিন্তু আইসোলেটেড থাকতে চায়। এই জন্য আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অত্যন্ত জরুরি। আফরোজা রহমান, মানে আপনি আপনার কাছে জানতে চাইবো যে মানে চিকিৎসা নিতে আসার প্রক্রিয়াটাও তো এই সমাজ না শুনবার কারণে, মানে শুনলে পরে অনেককে হয়তো বা এই পথে যাওয়া থেকেই রক্ষা করা যাবে তা যেমন সত্যি, না শুনবার কারণে তো অনেকের ক্ষেত্রে দেরিও হয়ে যাচ্ছে বোধহয়। মানে একটা ডিনায়ালের ব্যাপারও তো কাজ করে পরিবারগুলোতে, যে বোধহয় আমার ছেলে বা মেয়েটা অত সিরিয়াস না, বা হলে হয়তো বা তাবিজ কবজ করে হয়তো বা বাড়িতে আটকে রাখলে হয়তো ওই করা যাবে। আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন যে চিকিৎসা শুরু করাটাও কত জরুরি? চিকিৎসাটা একদম প্রথম থেকে শুরু করাটাই সবচেয়ে বেশি জরুরি। আমাদের কাছে যতগুলো কেস এসেছে দেখা যায় ফ্যামিলিতে আসলে যে সবসময় মাসুদ ভাই যেটা বললেন যে লুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি থাকে, যে না আমার ছেলে করেছে বা আমার মেয়ে করেছে, এটা বাইরে জানানো যাবে না, ওকে আমি ঘরেই ট্রিটমেন্ট দিচ্ছি বা ও নিজে থেকেই পারবে, এটা কোনো বিষয় না, খারাপ বন্ধুদের থেকে সরিয়ে নিলেই হয়, একটু ফোনটা বন্ধ করে দিলেই হয়, মোবাইল দিব না আর একটু টাকা পয়সাটা বন্ধ করে দিলেই ও ঠিক হয়ে যাবে। কিন্তু না, মানে ওর যে নিজের ফিজিক্যাল তো একটা প্রবলেমস হচ্ছেই, সেটার উইথড্রল সিমটমসগুলো দেখা দিচ্ছে, কিন্তু তার সাথে যে মানসিক তার ব্যাপারগুলো যে কাজ করছে সেইটা বাবা মারা এই জায়গাটা সবসময় ঢেকে রাখেন, যে খেয়ালও করেন না যে ওর মনে কি কাজটা চলছে, ও কি চাচ্ছে, ওর কোন জায়গাটা। মানে একই সঙ্গে তার মানে শরীরের অসুস্থতা এবং মনের অসুস্থতা একই সঙ্গে দুইটাই পাশাপাশি কাজ করছে, কিন্তু আমরা যেটা চোখে পড়ে বাইরের অংশটা সেটাকে নিয়ে ডিল করছি মানে বাবা মারা, কিন্তু মনে যে তার কত অবনতি ঘটে যাচ্ছে সেটা যদি আমি সঙ্গে সঙ্গে না ডিল করি তাহলে কিন্তু তার অনেক বড় ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে ওর যদি একটা ট্রিটমেন্ট সেশনে যদি নিয়ে আসা হয়, তার কথাগুলো যদি শোনা হয়, তবে কিন্তু অনেকখানি তার ভেন্টিলেশনটা হয়ে যায়। যে ক্ষেত্রে মানে সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদেরকে আমরা শুরু থেকে এই ট্রিটমেন্টটা যদি তাকে বোঝানো যায় যে না কেন, কি কারণ, তার কি পরিণতি হতে পারে, এগুলো যদি শুরুতেই তাকে একটু আইডিয়া দেওয়া যায়, সে কিন্তু নিজেকেই নিজে হেল্প করতে। এই ধরনের কাউন্সেলিং কি আগে করলে মানে বাবা মা তো শুনবেনই, কিন্তু কাউকে কাউকে কি খুব দ্রুত মানে মানে দ্রুত মানে ডিনায়ালে না থাকলে কেউ যদি দ্রুত চিকিৎসা পায় সে কি দ্রুত বেরিয়ে আসতে পারে? সে যদি নিজের ইচ্ছায় করে অবশ্যই সেটা সম্ভব, অবশ্যই আপনারা সাহায্যটা করেন, আমরা সেই সাহায্যটাই করি। আমি একটু ছোট করে মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে আসলে এই চিকিৎসা নিরাময় এবং কেউ ওই পথে যাচ্ছে, এই তাদেরকে সাহায্যের যে পথগুলো সেটা কতটা আছে, মানে নিরাময় কেন্দ্র বলুন বা সহায়তা কেন্দ্র বলুন? না, প্রাথমিকভাবে আপনি যেটা বললেন যে ডিনায়ালের যে বিষয়টা আছে এটি কিন্তু বাস্তবতা, কিন্তু অন্ধ হলেই তো প্রলয় বন্ধ হয় না। আমার সন্তান প্রলয়ের মধ্যে আছে অথচ আমি অন্ধের মতো ভাব করছি, এটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আর নিরাময়ের ক্ষেত্রে যেটা বললেন, আমাদের আসলে যেই মানুষটি আসক্ত হয়ে গেছে, যেই সন্তানটি আসক্ত হয়ে গেছে তাকে তো শুশ্রূষা দিতে হবে, এবং এই দেওয়ার কতটা মানে অবস্থা আমাদের মধ্যে আছে। একটা স্টেটমেন্ট বলছে আমাদেরকে, মানে যদিও এটা মানে সঠিকভাবে গবেষণালব্ধ কোনো তথ্য নয়, বলছে 70 লাখের মতো মানে মাদকাসক্ত মানুষ আছে বাংলাদেশে।
আমি জানি না এটা সত্য কিনা, যদি ধরে নেই যদি সত্য হয়, কিংবা তার অর্ধেকও যদি সত্য হয়, মাদকাসক্তির কোনো সংখ্যা তো আমাদের কাছে নাই, আমাদের সেই ধরনের পরিসংখ্যান আমাদের কাছে নেই, কিন্তু যদি ধরে নেই যে তার অর্ধেকও যদি সত্য হয়, 35 লাখ যদি ধরি, তাহলে তো একটা বিশাল অঙ্কের মানুষ, বিশাল সংখ্যক মানুষ এখন এই মানে দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছে। তাহলে তাদের জন্য আমাদের আয়োজনটা কত? আমি বলি যে এ পর্যন্ত বাংলাদেশে 186টা বেসরকারি পর্যায়ের আপনার নিরাময় কেন্দ্র আছে, যার বেড সংখ্যা হচ্ছে 2180, আর সরকারের পর মাত্র 4টি আছে, তার সাকুল্যে বেড সংখ্যা হচ্ছে 65। তা 65-র মধ্যে ঢাকাতে যেটা কেন্দ্রীয় আছে সেটার সংখ্যা হচ্ছে 50। তার মানে প্রত্যেকটা বিভাগ মানে সদরে, বেসরকারিগুলো বিশেষভাবে রাজধানী কেন্দ্রিক, অনেকটা রাজধানী কেন্দ্রিক না, রাজধানীর বাইরেও আছে। তারপর আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সমস্যার পরিধির তুলনায় পরিসরে, যে পরিসরে সমস্যা দাঁড়িয়ে গেছে, তার তুলনায় আমাদের আয়োজনটা কত? কাজে আপাতত আসলে অভিভাবকদের তবে আমি ছাড়া আসলে বোঝার কোনো গতি নাই। একটা বিরতির পর ফিরে ইকবাল মাসুদ, আপনার কাছেও জানতে চাইবো যে আমি একটু আশার বাণী কথা শোনাতে চাই। আমাদের আসলে যে আপনাদের মতো যারা হেল্প দিতে পারেন তাদের সংখ্যাই বা কতটুকু, তারাই বা কি সংখ্যায় আছেন যারাও শুনতে পারেন এই বিপদগ্রস্ত শিশু যুবাদের কথা? দর্শক থাকুন রাজকাহনে, টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আমি ইকবাল মাসুদ, আপনার কাছে জানতে চাইবো যে আসানিয়া মিশনের আপনাদেরও তো 3টি নিরাময় কেন্দ্র আছে, আরেকটি আপনারা তৈরি করছেন, কিন্তু মানে আরো বেশি সংখ্যায় এগিয়ে আসছে না কেন বেসরকারি সংস্থাগুলো? সমাজ সেবার দিক যেমন আছে, তেমন তো একটা ব্যবসায়িক দিকও আছে, মানে এই জায়গাটিতে এগিয়ে আসছে না কেন? মানে যথেষ্ট কি দক্ষ লোক নাই আমাদের এদেরকে সাহায্য দেওয়ার মতো? প্রথমত আমি একটা তথ্য দিতে চাই যে একটা বড় অংশ মাদকাসক্তদের পরিবার, তারা এখনো পর্যন্ত চিকিৎসা সম্পর্কে সঠিক ধারণা রাখে না, যার কারণে তারা এটাকে ক্রাইম হিসেবে দেখে এবং তারা মাদক মুক্ত করার জন্য জেলখানায় পাঠিয়ে দেয় ছোটোখাটো মামলা দিয়ে। এবং জার্মান গভর্নমেন্টের একটা স্টাডি আছে, বাংলাদেশের জেলখানাগুলোর মধ্যে 29% মামলা মাদক সংক্রান্ত, এবং যশোর জেলে 44% মামলা হচ্ছে মাদক সংক্রান্ত। এটা মাদকাসক্ত একটা বড় অংশ ব্যবহারকারী, তারা ঢুকিয়ে দিচ্ছে। এখন আপনি যে প্রশ্নটির কথা বললেন যে আসলে এত বড় একটা সেক্টর কেউ আসছে না কেন, প্রথমত হচ্ছে যে এখানে রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা অনেক কম এবং সেক্টরটা অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রথমত হচ্ছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার যদি কেউ করে বা একটা ডিটক্স সেন্টার যদি করে, তাকে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। আমি আইনের কথাটা যাচ্ছি না, কিন্তু সামাজিকভাবে একটা বাসা ভাড়া নিতে গেলে দেখা যাচ্ছে যে যখনই শুনে যে এই ট্রিটমেন্ট সেন্টার করা হবে, তখন বাসা ভাড়া দিচ্ছে না। কেউ প্রফেশনালি এই সেক্টরে কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চায় না কোনো স্টাফ, কারণ তারা মনে করে যে এটা এখনো সামাজিকভাবে স্বীকৃত না, যে একটা মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে একটা মেয়ে কাজ করবে বা একটা ছেলে কাজ করবে, সেইভাবে কেরিয়ার হিসেবে কেউ নিতে চায় না। এই জন্য যারা আমরা কাজ করি দেখেছি হিউজ ড্রপ আউট হয়ে যাচ্ছে আমাদের স্টাফরা। আর একটা জায়গায় আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে অনেকগুলো পার্ট আছে। তো প্রথম পার্টটি হচ্ছে ডিটক্সিফিকেশন। অনেকে ডিটক্সিফিকেশনটা করে বলে যে আমি কমপ্লিট ট্রিটমেন্ট দিয়েছি। যেমন আমাদের যে সরকারি যে ট্রিটমেন্ট সেন্টারগুলো আছে, ডিটক্সিফিকেশন হচ্ছে কি শরীর থেকে বিষটা বের করে দাও, ওটা হচ্ছে প্রথম 14 দিন বা 15 দিন বা ম্যাক্সিমাম 1 মান্থ এক রকমের ওই যে মানে আপনি সব কিছু থেকে বিচ্ছিন্ন করে উইথড্রলটাকে ম্যানেজ করা, যে ছেড়ে দেওয়ার পাশে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেটাকে ম্যানেজ করা। তো সরকারি যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেখানে আসলে কমপ্লিট ট্রিটমেন্ট না, এটা ডিটক্সিফিকেশনই করা হয়। এবং বাংলাদেশে অনেকগুলা সেন্টার তারা কিন্তু মানে যে 65টা সিটের কথা বললেন মহাপরিচালক, সেটিও আসলে ওনাদের হচ্ছে যে 1 মান্থের হচ্ছে ডিউরেশন, বাট ইউএন বলছে যে সাকসেসফুল ট্রিটমেন্ট দিতে গেলে অ্যাটলিস্ট 3 মান্থস থাকা লাগবে একটা পেশেন্টকে। কিন্তু গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসটা আছে আগে 14 দিন ছিল, এটাকে ওনারা 1 মাস করেছে। হয়তো ওনাদের পরিকল্পনা আছে এটা 3 মাস করার, আমি জানি। তো এখন 3 মাস, কিন্তু এটা না স্যার, এখন 1 মাস স্যার, 3 মাস তো। আচ্ছা ঠিক আছে ওটা। আর বাংলাদেশে অনেকগুলা ক্লিনিক ধাঁচের কিছু কেন্দ্র আছে, তারা 10 দিন 15 দিন 20 দিন করে রাখছে, যার কারণে তারা দ্রুতই আবার ড্রাগসে ফিরে যায়। এই মিসকনসেপশন থেকে তারা মনে করে আমি ট্রিটমেন্ট নিয়েছি, বাট তারা কিন্তু সাইকোলজিক্যাল ট্রিটমেন্টটা পাচ্ছে না। তারা বিহেভিয়ারাল যে চেঞ্জের জন্য যে জায়গাটা, তারা আচরণ পরিবর্তন দরকার, লং টার্ম কাউন্সিলিং দরকার, সেই জায়গাটা তারা পাচ্ছে না। এবং আফরোজা রহমান, এই প্রশ্নটি আমি নিয়ে যাব মহাপরিচালকের কাছেও, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে চাই, এবারের প্রতিপাদ্য শিশুদের কথা বলা হয়েছে। শিশু মাদকাসক্তির সমস্যাটি নিয়ে আমরা বাংলাদেশেও গত কয়েক বছর ধরে শুনছি যে পথ শিশুদের থেকে স্কুলগামী শিশু নানাভাবে আসলে তারাও মাদকের সঙ্গে যুক্ত হয়ে পড়ছেন।
এই শিশুদের চিকিৎসা দেওয়া আর একটা পূর্ণবয়স্ক মানুষকে চিকিৎসা দেওয়া, তার সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল ট্রিটমেন্ট দুটোই তো বোধহয় আলাদা। অবশ্যই আলাদা। সেই জায়গাটার স্পেশালাইজেশনও কি আমাদের আছে কিনা? না, আমাদের দেশে আসলে সেই রকম কোনো স্পেশালাইজেশন বা কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা নেই। কিন্তু আমরা ছোট বাচ্চাদের জন্য যেরকম ট্রিটমেন্ট ব্যবস্থাটা আছে, আর মানে বিষয়টা হচ্ছে একটা মাদক যখন একটা বাচ্চা বা একটা বড়রা যখন নিচ্ছে, তখন কিন্তু দুইজনের মধ্যে তাদের বিহেভিয়ারের অনেক চেঞ্জ আসছে। একটা ছোট মানুষ হয়তো, আমাদের পথ শিশুরা কী ধরনের ড্রাগসগুলো নেয়, দেখা যায় যে ওরা কিন্তু ওই যে জাম্বাক যেটাকে আমরা বলি ওই ধরনের ওইটা, বা একটা গাড়ির যে ধোঁয়া সেটা একটা পলিথিনে ভরে সেটা নিচ্ছে, অথবা গাঁজা নিচ্ছে। কিন্তু ওরা আর প্রিভিলেজড ফ্যামিলির ছেলেমেয়েরা, শিশুরা কি ধরনের ড্রাগস নিচ্ছে? মানে সাধারণভাবে আপনাদের কাছে কোনো পরিসংখ্যান জরিপ কিছু আছে? মানে এখন তো ইয়াবাটাই খুব বেশি চলে। হ্যাঁ, হেরোইন। কত ছোট বয়সী শিশু আপনারা জানেন বা দেখেছেন? 10 থেকে 12-র মধ্যে আমার কাছে যে কেসগুলো এসেছে। হ্যাঁ, আরো ছোট আছে। হ্যাঁ, আমাদের কাছে যে তথ্য ছিল সেটা 12 বছর পর্যন্ত আমরা দেখেছি। প্রিভিলেজ মানে ওরা আসলে সবাই বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু বাবা মারা এত সহজে আসে না এত ছোট বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, কিন্তু দেখা যায় যে 10-12 বছরের বাচ্চারা যখন ওদের বিহেভিয়ার চেঞ্জটা যখন চলে আসে, ওরা নেশার কথা, মাদকের কথাটা পরে বলে, যে ওর বিহেভিয়ার চেঞ্জ হয়েছে ওই সূত্রে আসে, যে ও এরকম করছে, ও মারছে, তখন আমরা বেরোই যে ও তো এটা খাচ্ছে, এই কারণে এটা হচ্ছে। কিন্তু ওইটা ওরা এতদিন হাইড করে রাখে, বাবা মাই হাইড করে রাখে। বাচ্চাটা এসে পরে বলে আমি কিন্তু এটা খাই, এটা কিন্তু বাবা মা জানে না, বাবা আমাকে বলেন না। তখন আমরা বুঝি যে ওর বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, তো এইটাখান থেকে শুরু, যেটার থ্রুতে তারা আসছে। আমি মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রীর যে কথাটা আমি বলছিলাম, যে গত কিছুদিন ধরে তিনি একদম নিয়মিত মানে এই প্রতিবাদদের কথাটি তিনি আসলে অভিভাবকদের বলেন, এমনকি এইবার এইচএসসি পরীক্ষার রেজাল্টের সময় বলেছেন, সুযোগ পেলেই বলেন যে ছেলে মেয়ে কি করছে লক্ষ্য রাখুন, ছেলেমেয়ের কথা শুনুন, ছেলেমেয়ের সঙ্গে কথা বলুন, যাতে তারা জঙ্গিবাদ বা মাদকাসক্তিতে না জড়ায়। তাতে আসলে বোঝা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশে মাদকাসক্তিকে জঙ্গিবাদের মতোই বিপজ্জনক, ভয়াবহ হিসেবেই দেখা হয়। কিন্তু আমরা জঙ্গিবাদ বিরোধী যে পরিমাণ শক্তিশালী অভিযান দেখি, মাদক নিয়ন্ত্রণে আমাদের আসলে সেই শক্তি সামর্থ্যের প্রয়োগ কই? আমাদের প্রচুর দর্শক লিখছেন যে আপনারা মানসিক চিকিৎসা দেওয়া, নিরাময় কেন্দ্র, এগুলো নিয়ে আলাপ না করে মাদকের সহজলভ্যতা কমানো নিয়ে আলাপ করুন। না, আপনি যেটা বলছেন আসলে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জঙ্গিবাদকে যেমন জিরো টলারেন্সে দেখেছেন, ঠিক তেমনি মাদককেও জিরো টলারেন্সে দেখছেন। তিনি ঘোষণা করেছেন এই ব্যাপারে আমাদের সরকারের অবস্থান হচ্ছে জিরো টলারেন্স। এখন যেই আঙ্গিকে আপনি প্রশ্নটা করেছেন, আসলে আমরা সাধারণ মানুষ জিরো টলারেন্সের উদাহরণ দেখতে পাই আমরা যেটা বলতে অবশ্যই, কারণ আপনি দেখবেন যে যখন মাদক ধ্বংস করা হয়, লক্ষ লক্ষ মাদক, মানে এই আবার কথায় যদি ধরি, লক্ষ লক্ষ আবার ধরা হচ্ছে, অনেক, এটা সত্য। তবে এটা ঠিক, আমি যেটা বলছিলাম যে অভ্যন্তরীণ চাহিদা যদি সৃষ্টি হয়ে থাকে, তাহলে আসলে মানে কোনো ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থায় শেষ পর্যন্ত কার্যকর থাকে না। কারণ যে কোনোভাবে মাদক কিন্তু অনুপ্রবেশ করবে। এটা কিন্তু একটা বিশ্বজনীন সমস্যা। বিশ্বে নিরাপত্তা ব্যবস্থা আমাদের চেয়ে অনেক বেশি শক্ত থাকা সত্ত্বেও আমেরিকার মতো জায়গায় কিন্তু মাদক একেবারে মানে দুষ্প্রাপ্য কোনো বিষয় নয়। এমনকি অন্যান্য যারা উন্নত দেশ, তাদের মধ্যেও কিন্তু আপনি মাদক পাবেন, মাদকের ছড়াছড়ি আছে। কিন্তু তারা কি খুব আদর করে মাদককে নিজেদের দিকে আহ্বান করছে? না, অবশ্যই না। সেখানেও মানে প্রতিরোধ ব্যবস্থা আছে, কিন্তু মাদকের ছড়াছড়িটা অনেক বেশি বলে মনে করেন কিনা? আমাদের অনেক দর্শকই দিচ্ছেন, যেমন আমি একজনের প্রশ্ন যদি পড়ি, মোস্তাফিজ রহমান, তিনি বলছেন যে ইয়াবা, ফেন্সিডিল কিছুই তো বাংলাদেশে তৈরি হয় না, ভারত থেকে আসে, মায়ানমার থেকে আসে। তিনি বলছেন এই প্রশ্ন তো অনেকেরই, যে ভারতের বিএসএফ যদি মানে অন্য কোনো কারণে মানুষ আমাদের নাগরিকদের মারতে পারে, তাহলে ইয়াবা ফেন্সিডিল ডিলারদের মৃত্যু হয় না কেন, বা তাদেরকে ঠেকানো যাচ্ছে না কেন? আপনি নিশ্চয়ই জানেন ইতিমধ্যে মানে ফেন্সিডিলের
প্রকোপ কিন্তু কমে আসছে। আগে যেভাবে ফেনজিডিল আমাদেরকে আক্রমণ করেছিল, এখন ফেনজিডিল অনেক কমে গেছে। ঠিক তাই, আমি তাই সেটাই বলছি যে ইয়াবা তার স্থান দখল করেছে। আপনারা যেটা বলছেন যে এনফোর্সমেন্টের দিক থেকে এটা প্রতিরোধ হচ্ছে কিনা, প্রতিনিয়ত হচ্ছে। গত পরশু আপনারা দেখবেন যে গত পরশু আমাদের মানে শনাক্ত হয়েছে, এভাবে প্রতিদিন তো ধরা পড়ছে। বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোনো গবেষণা আছে কিনা যে তাহলে এত আপনারা এই পোড়াচ্ছেন ওই ধরছেন, তারপরেও কেন প্রতিটি ড্রাগসেরই ব্যবহারকারী বাড়ছে বাংলাদেশে? অভ্যন্তরীণ আমি বলি, একজন ব্যবহারকারী কিন্তু আরেকজন ব্যবহারকারী সৃষ্টি করে। যখন ব্যবহারকারী সৃষ্টি হওয়া বন্ধেও আপনাদের কোনো উদ্যোগ নেই? অবশ্যই, সেই জন্যই বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আহ্বানটা জানাচ্ছেন বারবার, কেন জানাচ্ছেন? বলছেন যে আমাদের যে অভ্যন্তরীণ চাহিদা সৃষ্টি হচ্ছে সেটা যদি আমরা রিডিউস করতে না পারি, সেখানে যদি হস্তক্ষেপ করতে না পারি, সেটা যদি বন্ধ করতে না পারি, তাহলে আমাদের কোনো মেকানিজম আমাদেরকে সফল করবে না। বাবা মা শুনলেই কি আসলে মানে যদি আমরা এটাকে একটা রোগ বলি, রোগ নিরাময় হবে না? রোগে কেউ যদি অলরেডি আসক্ত হয়ে যায় তাহলে নিরাময়ের দিকে যেতে হবে। আর যদি অসক্ত সেই নিরাময়ের সুযোগ না, তারপরও যদি এখনো যা আছে কোনো না কোনোভাবে, যেটা বলা হচ্ছে আমাদের যে নিরাময় কেন্দ্রগুলো আছে সেখানে যেই সুবিধা দেওয়া হচ্ছে, আমরা এখন মানে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের দপ্তর থেকে যে আমরা সরকারি হাসপাতালগুলোতে আমরা প্রস্তাব দিচ্ছি একটা করে ওয়ার্ড যেন এই জন্য ডেডিকেট করা হয়। এভাবে আমরা আমাদের অগ্রসর হচ্ছি এবং এটাও বলছি যে আমাদের প্রত্যেকটা জেলা সদরে আমরা নিরাময় কেন্দ্র করার জন্য প্রকল্প প্রণয়ন করছি। প্রাথমিকভাবে হয়তো বিভাগীয় সদর দপ্তরগুলোতে করা হবে। এই সময়টুকুতে আসলে এক ব্যবহারকারী আরেক আমি এই ব্যবহারকারীকে জন্য শেখাবেন এবং বাকি সামগ্রিক ব্যবহারকারীর যে কথাটা বললাম যে সামগ্রিক আয়োজন যদি না থাকে তাহলে অবশ্যই সরকারের একার পক্ষে সেটা মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে। আমার কথা হলো যে যারা সমাজের মানে কাছে দায়বদ্ধ, যেমন আমরা বলি যে মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা বলে রাখি, খুব ফলাও করে আমরা বলি যে সামাজিক দায়বদ্ধতা থেকে বড় বড় কর্পোরেট হাউসগুলো অনেক কাজ করে থাকে। আমরা তাদেরকে আহ্বান জানাই যে এখানে কিন্তু তাদের অবদান রাখার সুযোগ রয়েছে। এভাবে কিন্তু যদি সবাই মিলে যদি এই নিয়ে ভাবনা চিন্তার মধ্যে না যায়, তাহলে সরকার যদি বলে যে না আমি মানে একাই সব কিছু করে ফেলবো, এটা কখনোই সম্ভব হবে না। জনগণের অংশগ্রহণ লাগবে। গুরুত্ব দিয়ে কি করছে? মাদকের সহজলভ্যতা কমানোর কাজ করছে নাকি? না, অবশ্যই কাজ করছে বলেই এখনো পর্যন্ত এটা নিয়ন্ত্রিত আছে। যেটা আপনি বলছেন, আমার কাছে তো কোনো পরিসংখ্যানই নেই, জানলাম কি করে নিয়ন্ত্রিত আছে। এই আপনার কাছে এটারও পরিসংখ্যান নেই যে এটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এবার আপনি দেখছেন কিছু ঘটনা দেখছেন, সেটা থেকে এখন একটা 10 জন মানুষ সুস্থ দাঁড়িয়ে আছে, তাকে কিন্তু আপনি চোখে পড়বেন। একজন মানুষ মানে হঠাৎ পড়ে গেছে দুর্ঘটনায়, তাকে চোখে পড়বে। এখানে ঠিক তেমন হয়েছে। তখন 10 জন তো আমরা ভালো আছি। বলা হচ্ছে তরুণ সম্প্রদায়ের মধ্যে এই আসক্তির পরিমাণ সবচেয়ে বেশি, কিন্তু লক্ষ লক্ষ তরুণ যে এই আসক্তি থেকে দূরে আছে তাদের কথা আমরা বিবেচনা করছি। ইকবাল মাসুদ, আপনার অভিজ্ঞতা এই মাদকাসক্তদের নিয়ে কাজ করা বা মাদকাসক্তদের নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানে কাজ করবার অভিজ্ঞতা আপনাকে কি বলে যে আসলে বাংলাদেশের মাদকাসক্তির চিত্রটি আপনার মতে কতটা ভয়াবহ? না মানে এটি একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, বাবা মা কথা শুনবেন কিন্তু বাবা মা ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখলেন, বন্ধুত্বপূর্ণ রাখলেন, তাহলে কি এই রোগ থেকে মুক্ত থাকবেই সন্তান, সেটা গ্যারান্টি করা যায় কিনা? আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেই। আমাদের গত বছর একটা সার্ভে করেছিলাম নারী মাদকাসক্তদের উপরে। আমরা দেখেছি সেখানে 37% নারীরা বলেছে তাদের পারিবারিক অশান্তির কারণে তারা ড্রাগস নিয়েছে। তার মানে ওই পরিবারটাতে বিবাহিত নারী না অবিবাহিত নারী, এখানে মিলেমিশে বাবা মার বাড়িতেও অশান্তি, স্বামীর বাড়িতেও, যাদেরকে আমরা সার্ভে করেছিলাম। তার মানে যে পরিবারটিতে মাদক গ্রহণ করছে সেখানে কিন্তু তাদের ছোটদের বেড়ে ওঠার সুযোগটা কম। হয়তো বাবা মা টেক কেয়ার করছে না বা মা টেক কেয়ার করছে না, যার কারণে কিন্তু ওই সন্তানগুলো কিন্তু মাদকাসক্তর দিকে ধাবিত হচ্ছে। তো আমি মহাপরিচালক মহোদয়ের সাথে একটু মানে একই কথা বলবো, আসলে পারিবারিক পর্যায়ে ওনারা যেতে পারবে না। পরিবারকে দায়িত্ব নিতে হবে তার সন্তানকে মানুষ করার জন্য। তো পরিবারের দায়বদ্ধতা আছে তার সন্তানকে বড় করার জন্য এবং সেফ একটা এনভায়রনমেন্ট দেওয়ার জন্য। সমাজেরও কিছু দায়বদ্ধতা আছে যে সামাজিকভাবে তাকে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। সরকারের যেটা হচ্ছে যে সেই সার্বিক বিষয়টাকে ফ্যাসিলিটেট করা,
যে যাকে একটা নিরাপদ পরিবেশে একটা মানুষ বেড়ে উঠতে পারে বা একটা পরিবারকে অ্যাওয়ার করা যেতে পারে। যেমন স্কুলে কমিটি গঠন করা হয়েছে, ওনারা প্রায় 4000-এর মতো কমিটি গঠন করেছেন, তারও বেশি, কয়েক লক্ষ হয়তো বা হবে। না আমরা কয়েক লক্ষ না, এখন আমাদের ইতিমধ্যে 25,000। হ্যাঁ, তো এখন আমরা যেটা বলছি যে ওই স্কুলের যারা ক্লাস নেবেন তাদেরকে একদিন হোক বা 2 দিন হোক না কেন, তারা কি ডেলিভারি দিবে, কি বলবে শিশুদেরকে, তাদেরকে ট্রেনিং দরকার। ওই শিক্ষকদেরকে, ইমামদেরকে এখানে ইনভলভ করা দরকার, যারা খুতবার সময় বলুক বা তাদের কথা তো একটা পর্যায়ের মানুষ শোনে। তো সামাজিকভাবে সব স্তরে, যেমন গণমাধ্যমে আপনারা যখন নেগেটিভ নিউজগুলো উপস্থাপন করেন, মানুষ কিন্তু খুব অ্যাটেনশন সহকারে শোনে এবং অনেক আলোচনার সৃষ্টি হয়। কিন্তু একটা মাদকাসক্ত ভালো আছে, 10 বছর ধরে সে সুস্থ জীবনযাপন করছে, সেই রোল মডেলটাকে কেন আমরা দেখি না মিডিয়াতে আসছে, কথা বলছে, বা সে কেন ওই সুযোগটা কেন মিডিয়াতে পায় না? তা আমরা মনে করি যে মানুষকে একটু পজিটিভ ধারণা দেওয়া। গত 20 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা বৈঠক ছিল, এটা হচ্ছে অসংক্রামিত রোগ প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে আমরা একটা টিম গিয়েছিলাম ওনার কার্যালয়ে। উনি একাধিকবার ইয়াবার বিষয়ে কনসার্ন ব্যক্ত করেছে যে আমি প্রধানমন্ত্রী কিন্তু কথায় কথাই বলছেন, বারবারই এবং এবং ওনার কাছে অনেক তথ্য আছে। আমি দেখলাম যে ওনার রুট লেভেলের তথ্য আছে, যার কারণে উনি বলছে যে আমি না, আপনাদের 3000 জেলে আছে, 3000 জেলেকে আমি বসিয়ে খাওয়াবো, আমি সাগরে পাঠাবো। এটা কিন্তু উনি বলেছেন, কারণ মানে ওই তথ্যগুলো কিন্তু ওনার কাছে আছে। এখন ওনাকে তো সাহায্য করতে হবে সবাই মিলে, তাই না? একটা ডিপার্টমেন্ট পারবে না, আমরা মানুষরা করতে হবে, পরিবার থেকে করতে হবে, তাহলে একটা আন্দোলন সৃষ্টি হবে। ডিপার্টমেন্টের ক্ষমতা নিয়ে একটু জানতে চাইবো মহাপরিচালকের কাছে বিরতির পর। কিন্তু বিরতি থেকে ফিরে আফরোজা রহমান, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, দর্শকদের অনেকে হয়তো জানতে চাইবেন, আমি নিজে ব্যক্তিগতভাবে জানতে চাই, আসলে শিক্ষকদের কথা বলছেন, সমাজের নেতারা বা নেতৃস্থানীয়রা কি বলতে পারেন যাতে মানুষ মাদকের দিকে না যায়, আর অভিভাবকরা কি বলতে পারেন, কি দেখে বুঝতে পারেন যে এই ছেলে বা মেয়েটির সাহায্য দরকার। একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে টেলিভিশনে, ফেসবুকে, ইউটিউবে। ফিরে এলাম রাজকাহনে। আফরোজা রহমান, আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে অভিভাবকরা কি দেখে বুঝবেন, আর শিক্ষক, সমাজের নেতৃস্থানীয়রা কি বলে আসলে সমাজের লোককে এই মাদক থেকে দূরে রাখতে উদ্বুদ্ধ করবে। আসলে বলার তো অনেক কিছুই থাকবে, মানে যার যার সাইড থেকে যে বলবেন, কিন্তু আমার প্রথমেই মনে হয় যে আসলে একটা বাচ্চাকে বা একটা মানুষকে, আমি সবার আগে একটা মানুষ নিজে আনন্দে থাকতে চায়, ভালো থাকতে চায়। একটা বাচ্চাকে আমি কতটুকুন জায়গা দিতে পারি আনন্দের, কতটুকু খেলার জায়গা দিতে পারি, তো তাকে আমি আসলে সারাক্ষণই একটা ঘরবন্দি অবস্থায় রাখছি, অথবা মোবাইলে, সেটাই কি ব্যবস্থাই বা বাংলাদেশে। তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবে, কি করবে, কোথায় গিয়ে তারা একটু মজা পাবে, একটু কোথায় গিয়ে বসবে, ফাইনালি সব কিছুতেই ওরা ওই নেশাটার দিকেই, মানে এটা যে খুব যে ইচ্ছা করে নেশার দিকে যাচ্ছে তা না, কিন্তু হয়তো আচ্ছা এটা খেলে হয়তো ভালো লাগবে, আমার মজাটা আরেকটু বেড়ে যাবে, আমি একটা পার্টিতে আসছি, পার্টির আনন্দটা আরো দ্বিগুণ ভাবে উপলব্ধি ঘরের মধ্যেই তো করে, মানে এই আনন্দ পেয়ে যাওয়া যাচ্ছে, ঘরেই তো পাচ্ছি। হ্যাঁ, সো এই জায়গা থেকে আমি একটা বাবা মা বা একটা শিক্ষক একটা বাচ্চাকে মানে তখন আর কি বলবে, কিছু বলার ওয়ে থাকে না। কিন্তু আমরা ওদেরকে এই মানে এদের যে সাইড ইফেক্টগুলা আমরা যদি শুরুতেই যদি একটু বলতে পারি আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে, বা নর্মালি আমরা বাবা মারা যদি আসলে বন্ধু হতে পারি না সব সময়, যারা আমরা চাকরি করি, ব্যস্ত থাকি, বাসায় এসে কি 2-1 কথা বলেই হয়তো তার মানে খবরদারি করা শুরু করি, যেটা আসলে কোনো বাচ্চারাই পছন্দ করে না। হ্যাঁ, তো আমরা আসলে বন্ধু হতে পারি না। বন্ধু হওয়া উচিত আমাদের বাবা মাদের, আর শিক্ষক অবশ্যই বন্ধু হবেন। পাশাপাশি শিক্ষার জায়গাগুলায় ওদের যদি এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে দেওয়া হয় যে হ্যাঁ তুমি এটা করলে এই জিনিসটা তোমার সাইড ইফেক্টগুলো আগে থেকে একটু জানানো যায়। অনেক সময় আমরা সাইড ইফেক্টগুলো এমনভাবে বলি যে মানে না জিনিসের প্রতি আমাদের আগ্রহটা বেড়ে যায় অনেক সময়। সেই ক্ষেত্রে আমরা যেন সেইটা না করে তাদেরকে এর ক্ষতিকারক দিকগুলো একটু দেখানো যায়, এরকম কোনো প্র্যাকটিক্যাল কোনো কিছু যদি করা যেত বাচ্চাদেরকে নিয়ে, বা তাদের এন্টারটেইনের একটা ব্যবস্থা পাশাপাশি করা যেত, তাহলে মনে হয় আমাদের সোশ্যালি এবং মানে ফ্যামিলি দুইটা দিক থেকেই মানে জটিল সমস্যার কথা তো বললেন। তাহলে মানে যে আসলে কি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিনোদনের ব্যবস্থা করাই তো সবচেয়ে কঠিন এখন, মানে ইকবাল মাসুদ যদি কিছু যোগ করতে চান যে সবচেয়ে কঠিন কাজ আসলে, তো সেই জায়গাটিতে থেকে আসলে বাবা মারা কি করবেন তাহলে, মানে কিভাবে বুঝবেন, কিভাবে রোধ করবেন ছেলে মেয়েদেরকে? আসলে
শিশুদেরকে তো স্পেস দিতে হবে, তাই না? তারা যে স্কুলে যাবে, পড়াশোনা করবে, তার স্কুলেও তো কোনো মাঠ নাই, মানে সেটাই, যে তাদের তো কোনো না কোনো যে একটা স্পেস লাগবে। তো সেই স্পেসটা যখন সংকুচিত হয়ে আসছে, তখনই স্বাভাবিকভাবে তারা একটা বদ্ধ ঘরের মধ্যেই সারাটা দিন আবদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখা যাচ্ছে যে ওই প্যারেন্টিংটা আসলে ওইভাবেই হচ্ছে না, বাবা মার কাছ থেকে তারা ওইভাবে লার্নিংটা পাচ্ছে না। তারা যেটা দ্রুত পেয়ে যাচ্ছে তারা ইন্টারনেট থেকে বা অন্যান্য জায়গাগুলো থেকে বা অন্যদের বন্ধুদের সাথে। তো এই জায়গাটাকে ইমপ্রুভ করতে গেলে আসলে আমাদের মনে হয় সামাজিকভাবে অনেক সুদূর প্রসারী পরিকল্পনা দরকার। কারণ শিশুদের জন্য যদি আমরা জায়গা না তৈরি করতে পারি, কোনো স্পেস তৈরি না করতে পারি, বা স্কুলের কারিকুলামগুলো যদি আমরা ওইভাবে না ঢেলে সাজাতে পারি, তাহলে তো স্কুল থেকে কিছু শিখবে না। মানে আবারও মানে একটা জঙ্গিবাদের সাথে আসলেই মিল পাচ্ছি, কারণ তখন ওখানেও কিন্তু এই কথাগুলো বলা হয় যে যদি সামাজিক কার্যক্রম বাড়ে, সমাজ নজর রাখে, পরিবার নজর রাখে, তাহলে ছেলে মেয়েদেরকে হয়তো রক্ষা করা যাবে। মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ, আবারও মানে সহজলভ্যতা কমানো, নিয়ন্ত্রণের প্রসঙ্গে যদি আসি আপনার কাছে, যে মানে আমরা পড়েছি স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইকবাল মাসুদ বলছেন তিনি প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে এসেছেন যে নাফ নদীতে 6 মাস মাছ ধরা বন্ধ রেখে সরকার জেলেদেরকে বসিয়ে টাকা দিয়ে একরকমের দেখতে চান যে ইয়াবা নিয়ন্ত্রণ করা যায় কিনা। কিন্তু 48টার মতো কারখানা মায়ানমারে আছে, কয়েকবার মায়ানমারের সঙ্গে বৈঠকও করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, তারা সেখান থেকে পাঠানোর ব্যাপারে কিছু বলে নাই। আর ড্রাগ কার্টেল বলে তো একটা জিনিস আছে, মানে সেখানে রাজনৈতিক প্রভাবশালীদের কথাই বারবার সবচেয়ে বেশি আসে। মানে একরকম কি মানে একরকম কি ব্যবস্থাটা এরকম যে আসলে চাওয়াই হয় যে মাদক আসতে থাকবে, মাদক চলবে, আর আমার ছেলেমেয়ের দিকে না, বিদগ্ধ মানুষ কখনো তো চাইতে পারে না যে মাদক আসবে। আসলে মাদক যারা ব্যবসা করে তারা এটাকে খারাপ কাজ হিসেবে নিচ্ছে না, এটাকে ব্যবসা হিসেবে নিচ্ছে। ফলে এই ব্যবসাটা যারা করছে তাদের কাছে এটা রমরমা ব্যবসা হিসেবে বিবেচিত হচ্ছে। কিন্তু আপনি যেটা বললেন যে এটাকে সাপ্লাইটা বন্ধ করতে চাই কিনা সেই জায়গাটিতে, সেখানে আমরা চাওয়া হচ্ছে, সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে, তার কিন্তু অনেক প্রমাণ আছে। আমি আগেই বলেছি যে আসলে আমাদের যে সাফল্যগুলো, আমাদের যে কতটুকু সামর্থ্য, সেটা আসতে পারি। আমাদের আসলে একটা এজেন্সি তো মাদক দ্রব্যের বিরুদ্ধে যুদ্ধ করছে না, অনেকগুলো এজেন্সি, আপনি র্যাব বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কোস্টগার্ড বলেন, প্রত্যেকেই কাজে নিয়োজিত আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা নোডাল এজেন্সি হিসেবে কাজ করে এবং সেটার সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। আপনি অবাক হবেন যে এই সরকার আসার আগে এই 3-4টা জেলা মিলে একজন অফিসার এই পদে দায়িত্ব পালন করতেন, একজন অফিসার মাত্র। সেখানে এখন প্রত্যেকটা জেলায় ন্যূনতম 7 জন অফিসার কাজ করছে, 7টি মানুষ কাজ করছে। কিন্তু তারপরও এর 7 জনের মধ্যেও আপনি মানে হয়তো তারপরও শুনে অবাক হবেন যে 3 জন মাত্র সিপাহী, একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, তারা নিরস্ত্র। যেখানে মাদকদ্রব্যের ব্যবসায়ীরা সশস্ত্র এবং সংঘবদ্ধ, তাদের বিপরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই সক্ষমতা, অবশ্যই এটাকে খুব বেশি বড় করে দেখার সুযোগ নেই। কিন্তু সেখানেও সরকার বসে নেই, সরকার কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেছে অলরেডি যে এটাকে ঢেলে সাজাবে মানে এটার সক্ষমতা আরও বাড়ানোর জন্য যে উপায়গুলো অবলম্বন করা দরকার সেই উপায়গুলো অবলম্বন করবে। প্রথমত লোকবল বাড়ানোর প্রশ্ন আসছে। আমরা এখন ভাবছি যে আগে তো দ্বিগুণ করা হয়েছিল, এখন ভাবছি যে এটাকে আর 5 গুণ করা যায় কিনা, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের হচ্ছে। অলরেডি আমাদের অনুশীলন শুরু হয়ে গেছে। তারপরে ধরেন আপনার আমাদের ক্যাপাসিটি বিল্ডিং যেটাকে বলা হয়, আমাদের কোনো ট্রেনিং ইনস্টিটিউট নাই। ওনারা যে বেসরকারি নিরাময় কেন্দ্র চালাচ্ছেন, আসলে তাদের কোনো মানে সেরকম পেশাদারি কোনো প্রশিক্ষণ কি আছে? আমি বলবো নাই। আমরা দিচ্ছি, বরং আমরা এখন বর্তমানে এই যে বেসরকারি যারা নিরাময় কেন্দ্র গড়ে তুলছে তাদেরকে আমরা কিন্তু নানান ধরনের এবং আধুনিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। একবারে মানসম্মত বিশ্বজনীন গ্রহণযোগ্যতা আছে এরকম কোর্স আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আর যেটি বলেছেন কিছুক্ষণ আগে আমাদের আসানিয়া মিশনের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, ওখানে কিন্তু আমাদের সরকারি তরফে কিন্তু যেই নিরাময় কেন্দ্রগুলো আছে সেটার কার্যক্রম যদি দেখা হয়, সেটা কিন্তু বিজ্ঞানসম্মত কার্যক্রম এখানে পরিচালিত হচ্ছে। যেভাবে বলা হচ্ছিল যে 1 মাস করে কোনো রকমের ডিটক্সিফিকেশন করেই ছেড়ে দেওয়া হচ্ছে না, 2 বছরের নিবিড় পরিচর্যার কথা কিন্তু এই সেন্টারগুলো থেকে বলা হয়। কিন্তু তারপরও আমি বলছি যে আমাদের একজন দর্শক সাইফুল নাহাল আপনার কাছেই প্রশ্ন করেছেন জামালউদ্দিন আহমেদ, তিনি বলছেন যে কোথা থেকে ইয়াবা কোন সূত্রে ঢুকছে সেটি কেন জানা যাচ্ছে না, কারণ তিনি বলছেন যে মানে প্রতি ফার্মাসিউটিক্যালের নার্কোটিক ইনগ্রেডিয়েন্টের তো হিসাব থাকার কথা,
আমি এই প্রশ্নের এই অংশটি বুঝিনি, কিন্তু কেন ধরা যাচ্ছে না? মানে আমরা কখনোই তো মাদকের আসলে উৎসতে যাওয়া যায় না, না, সবসময় ঠিকই আপনি যেটা বললেন, বহনকারী ধরা হয়তো পড়ে। তার ধারণার মধ্যে এটা না থাকার কারণ নাই, হয়তো তিনি এটি হয়তো খেয়ালের ছলে এই প্রশ্নটা করেছেন। আমরা তো সবাই জানি যে আমাদের ইয়াবা অনুপ্রবেশটা ঘটছে মূলত মায়ানমার থেকে। এটি কিন্তু সর্বজনে বিদিত, সবাই জানে যে মায়ানমার এই মূল উৎস। কিন্তু মানে যেটা উনি দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, দ্বিতীয় যে প্রশ্নটি করেছেন, হ্যাঁ আমাদের কিছু প্রিকারসর সাবস্টেন্স রয়েছে ঔষধের ইনগ্রেডিয়েন্ট হিসেবে, সেগুলো ইম্পোর্ট হয়ে থাকে, সেখান থেকে কিছু বিপদ যাচ্ছে কিনা এই আশঙ্কা থেকে তিনি বোধহয় এটা বলেছেন। তবে আমি যেটা বলতে চাই সেরকম আবার আমাদের একজন দর্শক মোহাম্মদ জিয়াউর রহমান, তার প্রশ্ন আপনার কাছে, তার কথা হচ্ছে যে দেশে মানে প্রশাসন এমপিরা পর্যন্ত যখন মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযুক্ত হন, সে দেশে আসলে মাদক নিয়ন্ত্রণ করা আসলে কতটুকু সম্ভব, এরকম একটি প্রশ্ন করেছেন একজন দর্শক মোহাম্মদ জিয়াউর রহমান। শুনেন, এই যেভাবে এইভাবে আমরা মানে ঢালাওভাবে বলতে পারি না। আমি বলি যে প্রত্যেক পেশাতেই কিছু হয়তো দুষ্কর্ম করে এরকম মানুষ আছেন, কিন্তু তারা যখন শনাক্ত হয়ে যাচ্ছেন, সরকার তো কাউকে ছাড় দিচ্ছে না, ছাড় দেওয়ার তো প্রশ্নই আসছে না। এখন আসলে অপরাধী কিন্তু অপরাধ করে ফাঁকফোঁ করে, এমন না যে মানে খুব বলের সাথে খুব মানে এমন বীরত্বের সাথে বলছে যে আমি অপরাধ করে যাচ্ছি, কে আমাকে কি করবে আসো, এরকম কারো বলার সুযোগ নেই। আমরা কিন্তু ইকবাল খান নামে একজন দর্শক প্রশ্ন করেছেন যে কোন প্রভাবশালী ব্যক্তির এই মাদক ব্যবসার সঙ্গে, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে এখনো ব্যবস্থা নেওয়ার কোনো উদাহরণ আছে কিনা? অবশ্যই আছে। আপনি দেখেন এখনো জেলখানাতে বেশ কয়েকজন আছে যাদেরকে চিহ্নিত মানে করা হয়েছে, তারা মানে ইয়াবা ডন হিসেবে চিহ্নিত হয়েছেন। এই মাসের গোড়ার দিকে আমরা যে ফ্যামিলিটাকে শনাক্ত করেছি, আপনি অবাক হবেন, আমি রিপিটেডলি এই কথাটা বলে যাচ্ছি, সেটা কিন্তু একটা বেশ বড়সড় পরিবার, এবং এই পরিবারের যে প্রাচুর্য রয়েছে সেটি ঈর্ষা করার মতো। তাদের যে ফ্ল্যাটে তাদের বসবাস, সেটা দেখলে চোখ দাঁড়িয়ে যায়। ইয়াবা ব্যবসা করে তারা স্যানিটারি ব্যবসার আড়ালে এই ইয়াবা ব্যবসা করে যাচ্ছে। তাদের আমি ব্যাংক হিসাব দেখেছি, একদিনে তারা জমা দিয়েছে 1 কোটি টাকা। সেই ধরনের মানুষকে তাহলে পরিবারকে আপনারা না এই মাসে ঘোরার দিকে এই ধরনের ঘটনাগুলো হচ্ছে, কিন্তু এটি তারপরও কেন মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে না, কেন মানুষ বলছে না যে না কাজ হচ্ছে? কারণ হচ্ছে এই যে আসলে আমাদের চোখে বিস্তার বন্ধ হচ্ছে না, বিস্তার হবে। আমাকে শেষ করতে হবে, কিন্তু ইকবাল মাসুদ, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে মাদকাসক্তদের ব্যাপারে হাল ছেড়ে দেওয়া কি কখনো সুযোগ আছে? কখন পর্যন্ত তারা নিরাময়যোগ্য থাকেন, কতটা পর্যন্ত তারা নিরাময়যোগ্য থাকেন, আর কখন আসলে মৃত্যুর জন্য অপেক্ষা? মাদকাসক্ত চিকিৎসাটি একটা ধারাবাহিক প্রক্রিয়া। এটা স্যার যেটা বললেন যে একটা সেন্টারে 1 মাস থাকুক, 2 মাস থাকুক, তার ফলো আপ অনেকদিন থাকতে হয়। সাফল্যের হার আমি মনে করি যে অনেক সেন্টার আছে যাদের 50 to 60%। এটা মানে আমি যদি কনটেক্সট চিন্তা করি, ইউরোপিয়ান কনটেক্সট বা আমেরিকান কনটেক্সট, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমরা অনেক দেশের চেয়ে ভালো অবস্থানে আছি। কারণ একটা বাচ্চাকে আমরা ট্রিটমেন্ট দিয়ে আমরা একটা ফ্যামিলিতে দেওয়ার মতো একটা সুযোগ আছে, কিন্তু ইউরোপ আমেরিকাতে কিন্তু সেই সুযোগটা অনেক কম, যে ওই ছেলেটা কিন্তু ট্রিটমেন্ট নিয়ে আবার বাইরে যাচ্ছে। যার কারণে আমেরিকা রেসিডেন্সিয়াল প্রোগ্রাম যেগুলো আছে সেগুলো 18 মাস 2 বছর, কারণ ফ্যামিলি নেই, তারা ওই ট্রিটমেন্ট সেন্টারে থাকা লাগে এবং এই কস্টগুলোকে বহন করতে হয়। ইউরোপেরও ঠিক একই অবস্থা, অপেক্ষা করছেন, হ্যাঁ, আরো দ্রুত নিয়ে যাওয়ার জন্য তারা খুব অ্যাগ্রেসিভ থাকে, কিভাবে তারা ছাড়িয়ে নিয়ে যাবে। তো আমাদের সুযোগ আছে, কিন্তু আমরা বলবো যে ধৈর্য ধারণ করতে এবং লেগে থাকতে। ধৈর্য হারাবে না এবং তারা এটাকে হাল ছেড়ে দিবে না, এটা মনে করি। কারণ একাধিকবার হতে পারে, এটা রিল্যাপসিং ডিজিজ, এটাকে মেনে নিতে হবে। যে লাইক ডায়াবেটিস যদি একবার কারোর হয়, তখন তাকে মেইনটেনেন্সের মধ্যে থাকতে হয় অনেকটা সারা জীবন, শুনে যেতে হবে এবং তাকে ধৈর্য ধারণ করতে হবে এবং তাকে সাপোর্ট করে রোগ নিরাময় করে নিয়ে গেলেও এবং সাপোর্টিভ হতে হবে, তার সমস্যাগুলোকে শুনতে হবে এবং তার প্রতি সাপোর্ট দিতে হবে, সহমর্মিতা হতে হবে। অসংখ্য ধন্যবাদ ইকবাল মাহমুদ, আফরোজা রহমান এবং মোহাম্মদ জামাল উদ্দিন, আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন যে অনেক নেতিবাচক খবরের ভিড়ে আমরা প্রতিদিন শেষ করতে চাই একটি ইতিবাচক খবর দিয়ে, কোনো এক জনপদের মানুষের সাফল্যের গল্প দিয়ে। 12 মাসি থাই পেয়ারার চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাটের নুরুল হক। স্বল্প সময়ে কম খরচে অধিক লাভ হয় এই জাতে চাষ করে তার এই সাফল্য দেখে আসি তার গল্প। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামের নুরুল হক লিজ নেয়া 7 একর জমিতে বাউকুল, স্ট্রবেরি ও আপেল কুল চাষ করে হারান মূলধন।
হাল না ছেড়ে 2015 সালে বেসরকারি উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিয়ে শুরু করেন থাই 3 জাতের পেয়ারা চাষ। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি নুরুল হককে। থাই 12 মাসি পেয়ারা চাষ রোপণ করি 7 একর জমিতে। যে বছরে প্রায় আমার এই 7 একর জমি থেকে 30 থেকে 35 লক্ষ টাকা আয় করা সম্ভব। এখানে আমার চারা কলম সম্পূর্ণ পাওয়া যায়। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে পেয়ারা বাগানের সংখ্যা, আর সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের। এই পেয়ারা বাগানে কাজ করি আমরা, বাচ্চা কাচ্চার লেখাপড়া বা সংসার চালাই। মেলা মানে পেয়ারা বাগান হওয়ায় আমাদের কাজে খুব সুবিধা হয়েছে। শ্রমিক বহু শ্রমিক খাটে, পেটা চালে কিস্তি চালে সবকিছু আমাদের এখানে ভালোভাবে সংসার উন্নতি হচ্ছে। নুরুল হকের সফলতা দেখে এ জাতের পেয়ারা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের। নুরুল হক নতুন চাষিদের কলম চারা সহ সব ধরনের সহায়তা দিচ্ছেন। বিঘা প্রতি 40-50 হাজার টাকা ব্যয় হয়, আর আয় মোটামুটি 1 লক্ষ টাকার মতো আসে। তো বছরে প্রায় আমাদের প্রায় 20 লাখ টাকার মতো আয় আসে। এটা একবার লাগালে সারা বছরই ফল হয়, এটা খুবই লাভজনক ফসল। নুরুল হকের মতো অন্য চাষিরা নতুন জাত ও চাষ পদ্ধতি সম্পর্কে সচেতন হলে পাল্টে যাবে এ অঞ্চলের কৃষি অর্থনীতির চিত্র। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৃদ্ধি পাবে উদ্যোক্তাদের সংখ্যা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, লালমনিরহাট। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল বৃহস্পতিবার রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। আর বৃহস্পতিবার ফোন লাইন থাকবে খোলা। রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।